নমস্কার সবাইকে। দেখতেই পাচ্ছেন পশ্চিম এশিয়াতে কি কি ঘটছে। ইউএস আর ইসরায়েল মিলে কন্টিনিউয়াসলি ইরানের ওপরে স্ট্রাইক করে আছে। সাথে আবার ইরানও কিন্তু বেশ ভালো মতন করে রিটালিয়েট করছে। কিন্তু ব্যাপারটা হলো, কোনোভাবে কি এখানে চেষ্টা চলছে দু তরফ থেকেই আমাদের ভারতকে এইসবের মধ্যে কোনোভাবে পুরোপুরি ইনভলভ করে নেবার? কোনোভাবে কি চেষ্টা চলছে এক তরফ থেকে যে কোনোভাবে আমাদের ভারত আর ইরানকে কোনোভাবে একে অপরের সাথে লড়িয়ে দেবার? তো অন্যদিকে আবার আরেকটা দিক কোনোভাবে কি চেষ্টা করছে যাতে কোনোভাবে ভারতকে ইউএস এর এগেনস্টে দাঁড় করিয়ে দেবার? কারণ দেখুন, রিসেন্টলি একটা বিশাল বড় ঘটনা ঘটেছে আমাদের ভারতের খুবই কাছে, ভারত মহাসাগরে। ইউএস ইরানের নেভির একটা জাহাজকে ডুবিয়ে দিয়েছে সাবমেরিনের মাধ্যমে, টর্পিডো ফায়ার করে। রিপোর্টস অনুযায়ী সেই জাহাজটাতে নাকি টোটাল 180 জন মতন ক্রু মেম্বার ছিল, যার মধ্যে থেকে 87 জন টোটাল প্রাণ হারায়। সাথে তার জাস্ট আগেই আবার ইউএস এর একটা স্টেট মিডিয়াতে ইউএস এর একজন ফর্মার জেনারেল তার তরফ থেকে একটা বিশাল বড় ক্লেম। তিনি ক্লেম করেন যে ইউএস নাকি এখন আমাদের ভারতের বেসগুলোকে ইউজ করছে, কারণ ইরান অ্যাকচুয়ালি মিডল ইস্টে ইউএস এর যতগুলো বেস রয়েছে সেই সবকটাকেই ডিস্ট্রয় করে দিয়েছে। তাই ইউএস বাধ্যতা আমাদের ভারতের বেসগুলোকে ইউজ করছে, আমাদের ভারতের পোর্টগুলোকে ইউজ করছে। মানে ভাবুন, প্রথমে অ্যানাউন্স করা যে ইউএস নাকি আমাদের ভারতের পোর্টগুলোকে ইউজ করছে, আমাদের ভারতের বেসগুলোকে ইউজ করছে ইরানকে অ্যাটাক করার জন্য, ইরানের এগেনস্টে তাদের মিশনটাকে কন্টিনিউ রাখার জন্য। তো অন্যদিকে আবার সাথে সাথেই ইউএস এর দ্বারা আমাদের ভারত মহাসাগরেই ইরানের একটা নেভি শিপকে ডুবিয়ে দেওয়া টর্পিডো ফায়ার করে। মানে বুঝতেই পারছেন, দেখানোর চেষ্টা হচ্ছে যে ইউএস কে অ্যাকচুয়ালি আমাদের ভারত হেল্প করছে ইরানের এগেনস্টে লড়াইয়ে। ভিডিওগুলো পরে দেখাচ্ছি, বাট যাই হোক, এটা অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা চলছে যে ইউএস কে অ্যাকচুয়ালি আমাদের ভারত নাকি হেল্প করছে ইরানের এগেনস্টে। মানে বুঝতেই পারছেন, কোনো না কোনো ভাবে হয়তো আমাদের ভারত আর ইরানকে লড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে। সাথে অন্যদিকে আবার ইরান বলা শুরু করেছে যে ইরান নাকি এই শিপটাকে অ্যাকচুয়ালি পাঠিয়েছিল আমাদের ভারতের দ্বারা হোস্ট করা এক্সারসাইজে পার্ট নেওয়ার জন্য। শিপটাতে কোনো রকমের কোনো অস্ত্র ছিল না, শিপটা আনআর্মড ছিল, আমাদের ভারতের গেস্ট হিসাবে আমাদের ভারত মহাসাগরে প্রবেশ করেছিল। সেখানে এরকম একটা সিচুয়েশনে ইরানের সেই নেভির জাহাজটাকে ডুবিয়ে দেওয়া ইউএস এর মাধ্যমে। মানে বুঝতেই পারছেন, দুটো জিনিস এখানে দেখানোর চেষ্টা হচ্ছে। প্রথমটা হলো ইরান অ্যাকচুয়ালি আমাদের ভারতকে উইক দেখানোর চেষ্টা করছে ইউএস এর সামনে, তার উপর আবার কোনোভাবে প্রেশার ইউজ করে চেষ্টা করছে আমাদের ভারতকে অ্যাকচুয়ালি তাদের তরফে নিয়ে নেবার, যাতে আমাদের ভারত ইউএস এর এই অ্যাকশনটাকে কন্ডেম করে। মানে বেসিক্যালি বলতে গেলে আমাদের ভারত যাতে ইউএস এর এগেনস্টেই পুরোপুরি দাঁড়িয়ে যায়। বুঝতে পারছেন পুরো ব্যাপারটা? মানে দু তরফ থেকে কিছু না কিছু চেষ্টা তো অবশ্যই চলছে। এক তরফ থেকে আমাদের ভারতকে কোনোভাবে ইরানের এগেনস্টে লড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, তো অন্যদিকে আবার চেষ্টা করছে আমাদের ভারতকে কোনোভাবে নিজেদের সাপোর্টে নিয়ে নেবার আর ইউএস এর এগেনস্টে দাঁড় করিয়ে দেবার। চলুন পুরো ব্যাপারটাকে এবার ডিটেলসে জেনে নেওয়া যাক কি অ্যাকচুয়ালি ঘটেছে ভিডিও ফুটেজ সমেত, তার উপর ইউএস এর তরফ থেকে অ্যাকচুয়াল ক্লেমগুলো কি, উল্টো দিকে আবার ইরান কি কি বলছে, আর তারপর আবার সত্যটা অ্যাকচুয়ালি কি। সত্যি কি ইউএস আমাদের ভারতের বেসগুলোকে ইউজ করছে? তারপর সত্যি কি আমাদের ভারতের খুবই কাছে বা ভারত মহাসাগরে আমাদের পোর্শনটার মধ্যেই কি ইউএস অ্যাকচুয়ালি ইরানের এই নেভি শিপটাকে ডুবিয়ে দিয়েছে? আর ইরান কি সত্যি বলছে যে ইরান এই শিপটাকে অ্যাকচুয়ালি আমাদের ভারতের গেস্ট হিসাবে পাঠিয়েছিল আমাদের ভারতের দ্বারা হোস্ট করা একটা এক্সারসাইজের পার্ট নিতে? সাথে ইরানের এই শিপটা অ্যাকচুয়ালি কি আনআর্মড ছিল? চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমে তো হলো, ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে 4 তারিখে, মার্চের 4 তারিখে আমাদের ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে কি করছিল? ভারত মহাসাগরে ইরানের এই নেভির শিপটা অ্যাকচুয়ালি এসেছিল আমাদের ভারতের দ্বারা হোস্ট করা মিলান নেভির এক্সারসাইজ তাতে পার্টিসিপেট করতে। ফেব্রুয়ারিতে 15 তারিখ থেকে 25 তারিখ অবধি যে এক্সারসাইজটা চলেছিল, 70টার উপর দেশ পার্টিসিপেট করেছিল, ইরানও যাদের মধ্যে ছিল একটা। ইরান নিজেদের একটা ফ্রিগেট আইরিস দেনা সেটাকে পাঠিয়েছিল এই এক্সারসাইজটাতে পার্টিসিপেট করতে। বাট ইউএস কিন্তু সেই সময় কোনো রকমের কোনো শিপ পাঠায়নি। মানে ইউএস কোনো সার্ফেস ওয়ারশিপের মাধ্যমে এই এক্সারসাইজটাতে অফিসিয়ালি পার্টিসিপেট করেনি, বাট ইরান পার্টিসিপেট করেছিল, সাথে আবার 70টার ওপর টোটাল দেশ। এক্সারসাইজ শেষ হয় 25 তারিখে, যে তারপর সবকটা দেশেরই শিপগুলো ফেরত যাওয়া শুরু করে। ইরানের ক্ষেত্রেও তাই হয়, ইরানের আইরিস দেনা ফেরত যাওয়া শুরু করে। মিলান এক্সারসাইজটা হয়েছিল বিশাখাপত্তনমে, মানে আমাদের অন্ধ্রপ্রদেশে, মানে আমাদের ভারতের ইস্টের দিকে, বঙ্গোপসাগরের দিকে।
যেখান থেকে ইরানের এই শিপটা অ্যাকচুয়ালি ফেরত যাওয়া শুরু করে। লম্বা একটা সময় ধরে ইরানের এই জাহাজটা আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে দিয়ে ট্রাভেল করছিল। ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী যে কোনো দেশের কোস্টের থেকে 22 কিলোমিটার পর্যন্ত হলো সেই দেশেরই টেরিটোরিয়াল ওয়াটার, মানে পুরোপুরি সেই দেশেরই সভরেন রাইটস। দিয়ে তারপর থেকে 370 কিলোমিটার পর্যন্ত হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, মানে যেখান থেকে সেই দেশ ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারে, বাট সেটা কিন্তু তাদের টেরিটোরিয়াল ওয়াটার না, মানে সভরেন দিক থেকে তাদের কোনো সেখানে রাইটস নেই। ইরানের সেই শিপটা আমাদের ভারতের এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে দিয়ে ট্রাভেল করছিল, বাট সেফ ছিল। এবার যেমনটা আপনি ম্যাপে দেখলেই বুঝতে পারবেন, ইরানে কোনো জাহাজকে আমাদের ভারতের ইস্ট কোস্টে পার করে ইরানে পৌঁছতে গেলে আমাদের ওয়েস্ট কোস্টে আগে পৌঁছতে হবে, যার জন্য শ্রীলঙ্কাকে ঘুরে পার করতে হয়। মানে আমাদের ভারতের ইস্ট কোস্ট থেকে শ্রীলঙ্কার নিচ দিয়ে কভার করে দেন তারপর আবার ওয়েস্ট কোস্ট, দেন তারপর আরবিয়ান সি, দেন তারপর গিয়ে হলো অ্যাকচুয়ালি ইরান, মানে শ্রীলঙ্কাকে পার করতেই হবে। আর ইরানের এই শিপটা আইরিস জেনা সেটাই চেষ্টা করছিল বিশাখাপত্তনম থেকে ট্রাভেল করে শ্রীলঙ্কার পাশ দিয়ে ঘুরে আমাদের ভারতের কোচি কেরালার দিকে যাওয়ার চেষ্টা করছিল। যতক্ষণ অব্দি আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ছিল ততক্ষণ অব্দি সেফ ছিল, বাট যে মুহূর্তেই শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে এন্টার করে সেই মুহূর্তে থেকেই কপালে শনি হয়ে যায়। ইউএস এর একটা সাবমেরিন অ্যাকচুয়ালি ওয়েট করছিল সেই এলাকাতে। শ্রীলঙ্কাতে জানেন বেশ কতগুলো ইম্পর্টেন্ট পোর্ট রয়েছে। কোলম্বো, যার নামটা আপনি বেশ ভালো মতন করেই শুনেছেন। তারপর আবার হলো হাম্বানটোটা, যেটার ব্যাপারেও বেশ ভালো মতন করেই শুনেছেন। এই দুটো পোর্টের মাঝখানে শ্রীলঙ্কার একেবারে সাউথে আরও আর একটা পোর্ট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, গ্যালে পোর্ট। সেই গ্যালে পোর্টের থেকে 43 নটিক্যাল মাইল, মানে প্রায় বলতে গেলে 80 কিলোমিটার দূরে ইরানের নেভি শিপটা যে মুহূর্তেই সেখানে পৌঁছায় সাথে সাথেই ইউএস এর একটা সাবমেরিন টর্পিডো মেরে ইরানের সেই শিপটাকে ডুবিয়ে দেয়। ভিডিওটা একটু দেখে নিন। ভিডিওটা হলো ইউএস এর তরফ থেকেই অফিসিয়ালি রিলিজ করা একটা ফুটেজ, আনক্লাসিফাইড ফাইল, যার মাধ্যমে ইউএস বেশ ভালো মতন করেই বুঝিয়ে দেয় যে কিভাবে ইউএস অ্যাকচুয়ালি এই শিপটাকে ডুবিয়েছে টর্পিডো মেরে। যার পর ইউএস এর সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেট যে ব্যাপারটাকে আবার কনফার্মও করেন। Navy not a factor. Pick your adjective, it is no more. In fact, yesterday in the Indian Ocean, and we'll play it on the screen there, an American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. শুনতে পারলেন আশা করি, ইউএস এর সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেট নিজেই কনফার্ম করেছেন ইউএস একটা টর্পিডো ফায়ার করে ইরানের একটা শিপকে ভারত মহাসাগরে ডুবিয়ে দিয়েছে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকে এই প্রথম হলো যে ইউএস এরকম একটা কোনো কাজ করেছে। রিপোর্টস অনুযায়ী সেই জাহাজটাতে নাকি টোটাল 180 জন মতন ক্রু মেম্বার ছিল, যার মধ্যে থেকে 87 জন টোটাল প্রাণ হারায়, 32 জনকে রেস্কিউ করা হয়, শ্রীলঙ্কা রেস্কিউ করেছে, আর 61 জন হলো বর্তমানে মিসিং। বুঝতে পারছেন আসলে ইরানের এখানে বিশাল বড় একটা অ্যাকচুয়ালি ক্ষতি হয়ে গেছে। নাও এইবার ভাবো, ইউএস এর একজন জেনারেল দ্বারা এর জাস্ট আগের মুহূর্তেই আমাদের ভারতকে নিয়ে যেমন মন্তব্যটা, ইউএস নাকি আমাদের ভারতের বেসগুলোকে ইউজ করছে ইরানের ওপরে স্ট্রাইক করার জন্য। ইউএস এর একজন ফর্মার আর্মি জেনারেল ডগলাস ম্যাকগ্রেগার রিসেন্টলি ইউএস বেসড একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিল। সেই সময় তিনি ক্লেম করেন যে ইরানকে অ্যাকচুয়ালি রাশিয়া আর চীন মিলে বেশ ভালো মতন করেই হেল্প করছে, যার ফলে মিডল ইস্টে ইউএস এর যতগুলো বেস রয়েছে এই সবকটাকেই ইরান পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। ফলে ইউএসকে ফল ব্যাক করতে হয় বাধ্যতা ভারত মহাসাগরে, আর আমাদের ভারতের যতগুলো বেস রয়েছে সেগুলোকে বাধ্য হতে হয় ইউজ করার জন্য। মানে আমাদের ভারত হেল্প করছে ইউএসকে নেভাল পোর্টগুলোর মাধ্যমে, যার ফলে ইউএস ইরানের এগেনস্টে নিজেদের অপারেশনটাকে কন্টিনিউ রাখতে পারছে। প্রথমে এই ক্লেম, দেন তারপর আবার সাথে সাথেই আমাদের ভারত মহাসাগরে ইরানের একটা শিপকে ডুবিয়ে দেওয়া, যেটা আবার এসেছিল আমাদের ভারতের ইনভিটেশনেই আমাদের ভারতের দ্বারা হোস্ট করা একটা এক্সারসাইজে পার্ট নিতে।
বুঝতে পারছেন পুরোপুরি লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের ভারত আর ইরানকে। নাও এই ক্লেমটার সত্যতা যাচাই করার ব্যাপারটা নিয়ে পরে আসছি। আগে এই ইনসিডেন্টটা সত্যি কি আমাদের ভারতের টেরিটরির মধ্যে হয়েছিল কিনা জেনে নিন। যেমনটা আমি প্রথমে বলেছি, যে কোনো দেশের টেরিটোরিয়াল ওয়াটার হলো সেই দেশের থেকে 22 কিলোমিটার পর্যন্ত, সেই দেশের কোস্টের থেকে 22 কিলোমিটার পর্যন্ত, মানে 12 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল মানে 370 কিলোমিটার হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন। কিন্তু আমাদের ভারত আর শ্রীলঙ্কার মাঝখান থেকে আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা আবার একটু অন্যরকম করে ভাগ হয়ে যায়। যেহেতু দুটো দেশ হলো খুবই কাছাকাছি, সেক্ষেত্রে এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা দুটো দেশের মাঝখান দিয়ে পাস করে যায়। ইউএস এই ঘটনাটাকে ঘটিয়েছে শ্রীলঙ্কার গ্যালে পোর্টের থেকে 43 নটিক্যাল মাইল দূরে, মানে 80 কিলোমিটার দূরে। অর্থাৎ ইনসিডেন্টটা শ্রীলঙ্কার টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যেও হয়নি, কিন্তু শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে হয়েছিল, যেখানে আবার শ্রীলঙ্কা ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারে, বাট সভরেন কোনো রাইটস নেই। বেসিক্যালি বলতে গেলে সেই ইন্টারন্যাশনাল ওয়াটার, আর সেই ইন্টারন্যাশনাল ওয়াটারই ইউএস এই কাজটাকে করেছে। যতক্ষণ অব্দি আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ছিল ইরানের এই শিপটা, ততক্ষণ অব্দি সেফ ছিল। যে মুহূর্তেই ইরানের এই শিপটা আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনটাকে ছেড়ে দেয়, সাথে সাথেই বিপদে পড়ে যায়, আর সাথে সাথেই ইউএস সেই শিপটাকে স্ট্রাইক করে ডুবিয়ে দেয়। মানে ইনওয়ে বলতেই পারেন আমাদের ভারতই অ্যাকচুয়ালি এই শিপটাকে গার্ড করছিল। যতক্ষণ আমাদের ভারতের ক্ষেত্রে সম্ভব ছিল ততক্ষণ অব্দি প্রোটেক্টেড ছিল, বাট যে মুহূর্তে আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের থেকে বেরিয়ে যায়, সাথে সাথেই ডুবে যায়। মানে বেসিক্যালি আমাদের ভারতকে এখানে কোনোভাবে দায়ী করার কোনো মানেই হয় না। আমাদের ভারতের টেরিটোরিয়াল ওয়াটারে অ্যাকচুয়ালি হয়নি, এমনকি শ্রীলঙ্কার টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যেও হয়নি। বেসিক্যালি বলতে গেলে ইন্টারন্যাশনাল ওয়াটারের মধ্যে হয়েছে। সাথে আবার রিপোর্টস অনুযায়ী ইরানের এই শিপটা নাকি টোটাল 11 ঘন্টা ধরে ডিস্ট্রেস কল দিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা প্রথমে কোনোভাবে রেসপন্ড করেনি, আর ঠিক সেই সময়ের মধ্যেই ইউএস অ্যাকচুয়ালি নিজেদের কাজটাকে পুরোপুরি কমপ্লিট করে নেয়, শিপটাকে ডুবিয়ে দেয়। তার উপর ইরানের শিপটা ডিস্ট্রেস কল দিচ্ছিল শ্রীলঙ্কাকে, বাট সাথে সাথে কিন্তু আমাদের ভারত সেই ইনফরমেশনটা কোনোভাবে পেয়ে গিয়ে সাথে সাথেই নিজেদের শিপকে ডিপ্লয় করে দেয় লং রেঞ্জের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, সেটাকে ভারত মহাসাগরে ইনসিডেন্টটা যেখানে ঘটেছে তার আশেপাশে পাঠিয়ে দেয়। আর তার সাথে আবার আইএনএস তরঙ্গিনী রেস্কিউ মিশনের জন্য যদি দরকার হয় তার জন্য, যেটার ব্যাপারে আমাদের ভারতের তরফ থেকেই প্রপার প্রেস রিলিজ করে কনফার্ম করা হয়। আমাদের ভারত ডিস্ট্রেস কলটা পাওয়া মাত্রই সাথে সাথেই এয়ারক্রাফট আর নেভির শিপ ডিপ্লয় করে দেয় পসিবল রেস্কিউ মিশনের জন্য। মানে বুঝতে পারছেন, একটা প্রথম কথা হলো আমাদের ভারতের টেরিটোরিয়াল ওয়াটারে অ্যাকচুয়ালি হয়নি। দ্বিতীয় হলো ডিস্ট্রেস কলটা পাওয়ার সাথে সাথেই আমাদের ভারত কিন্তু পেট্রোল এয়ারক্রাফট আর নেভি শিপ পাঠিয়ে দেয়। মানে আমাদের ভারত অ্যাকচুয়ালি ডুবে যাওয়া জাহাজটার ক্রু মেম্বারদের রেস্কিউ করার জন্যই চেষ্টা করছিল সাথে সাথে। বাট যাই হোক, দূরে হওয়ার কারণে শ্রীলঙ্কার নেভি আগে পৌঁছে যায়, রেস্কিউ করে টোটাল 32 জনকে, 87 জনকে মৃত অবস্থায় পায়। নাও এবার আসা যাক ইউএস এর ফরমার জেনারেল তার তরফ থেকে করা ক্লেমটা, ইউএস আমাদের ভারতের পোর্টগুলোকে ইউজ করছে কি না। ওয়েল, এটার ব্যাপারে আমাদের ভারতের সরকারের তরফ থেকে প্রপার ভাবে ফ্যাক্ট চেক করে দেওয়া হয়, ক্লিয়ার জানানো হয় যে ইউএস এর এই ফরমার জেনারেল টোটালি মিথ্যে বলছেন। আমাদের ভারত কোনোভাবেই ইউএস কে আমাদের ভারতের পোর্টগুলোকে ইউজ করতে দিচ্ছে না। আমাদের ভারত আর ইউএস এর মধ্যে এরকম কোনো এগ্রিমেন্টই নেই যে ওয়ার টাইম সিচুয়েশনে ইউএস কে অ্যাকচুয়ালি আমাদের ভারত নিজেদের পোর্টগুলোকে দিয়ে হেল্প করবে, এরকম কোনো এগ্রিমেন্টই নেই। সো ইউএস এর ফরমার জেনারেল যে ক্লেমগুলো করছেন সেগুলো টোটালি হলো মিথ্যে, টোটালি ফ্যাব্রিকেটেড, মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। নাও এটা গেল ইউএস এর তরফ থেকে করা ক্লেমগুলো, ইউএস এর ফরমার জেনারেলের তরফ থেকে করা ক্লেমগুলো। সাথে সত্যি কি আমাদের ভারতের টেরিটোরিয়াল ওয়াটারে হয়েছিল কিনা ইনসিডেন্টটা, সেটা ব্যাপারটা। নাও এইবার ইরানের ক্লেমগুলোতে আসা যাক। ইরানের জানেন বর্তমানে টপ লিডারশিপটাই গায়েব। ইউএস আর ইসরায়েল মিলে প্রথম স্ট্রাইকেই ইরানের পুরো টপ লিডারশিপকেই এলিমিনেট করে দিয়েছে। নাও এখন বেসিক্যালি বেঁচে আছেন বলতে গেলে ইরানের ফরেন মিনিস্টার, আর সাথে ইরানের অ্যাম্বাসেডার যিনি আমাদের ভারতে রয়েছেন, মানে ইরানের অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া, সে দুজনের তরফ থেকে ক্লেম করা হয়েছে ইরানের এই জাহাজটা অ্যাকচুয়ালি আনআর্মড ছিল, মানে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, সাথে আমাদের ভারতের একটা গেস্ট ছিল। সো দেখানোর চেষ্টা যে আমাদের ভারতের এখানে দায়িত্ব ছিল সেই শিপটাকে দেখার, সেই শিপটাকে বাঁচানোর।
যেখানে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো ইরানের এই শিপটা মানে আইরিস জেনা কোনোভাবেই আনআর্মড শিপ ছিল না, একটা প্রপার ওয়ারশিপ ছিল। রিসেন্টলি ইরান যেটাকে তৈরি করেছিল 2015-তে পুরো কমপ্লিট তৈরি হয়েছিল, 2021-এই নেভিতে কমিশন করা হয়েছিল, মানে মডার্ন একটা অ্যাডভান্স ওয়ারশিপ। পার্টিসিপেট করেছিল আমাদের ভারতের দ্বারা হোস্ট করা মিলান এক্সারসাইজে, যেখানে 70টারও বেশি দেশ পার্টিসিপেট করেছিল, আর তার মধ্যে লাইভ ফায়ারিং এক্সারসাইজও ইনক্লুড ছিল। এক্সারসাইজটা নিয়ে আমাদের ভারতের তরফ থেকে আবার একটা অফিসিয়াল রিপোর্টও পাবলিশ করা হয়েছিল, যেখানে ক্লিয়ারলি মেনশন করা যে এই এক্সারসাইজটাতে লাইভ ফায়ারিং এক্সারসাইজ ইনক্লুড ছিল, মানে ইরানের শিপটা কোনোভাবেই আনআর্মড ছিল না, অস্ত্রশস্ত্র সবকিছু ছিল সেই শিপটাতে। তার উপর আবার এক্সারসাইজটা শেষ হয়েছে 25 তারিখে, মানে আমাদের ভারতের যে গেস্ট হিসাবে এই এক্সারসাইজটাতে পার্টিসিপেট করেছিল সেটার টাইম পিরিয়ডটা ওভার হয়ে গিয়েছিল। তারপর থেকে আবার ইরানের এই জাহাজটা যতক্ষণ অব্দি আমাদের ভারতের এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ছিল, আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে দিয়ে ট্রাভেল করছিল, ততক্ষণ অব্দি সেফ ছিল। স্ট্রাইকটা হয় আমাদের ভারতের সাউথ মোস্ট কোস্ট, সেখান থেকে 1000 কিলোমিটার দূরে, শ্রীলঙ্কারও টেরিটোরিয়াল ওয়াটারের থেকে দূরে, শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোন, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে টোটালি ইন্টারন্যাশনাল ওয়াটারে, যেখানে আমাদের ভারতের কোনো রকমের কোনো জুরিসডিকশন আসে না। তার উপর ইরান কিন্তু এই জাহাজটার জন্য আমাদের ভারতের তরফ থেকে কোনো রকমের কোনো এসকর্ট চায়নি, মানে টোটালি ইরানের নিজের দায়িত্বের মধ্যেই ছিল। জাহাজটাও কোনো রকমের কোনো হেল্পের জন্য বলেনি আমাদের ভারতকে, যতক্ষণ আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ছিল। ডিস্ট্রেস কলটা পাঠায় যখন জাহাজটা শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে এন্টার করে, দিয়ে সেখানে 11 ঘন্টা ধরে ওয়েট করতে হয়। মানে বুঝতে পারছেন ইরানের দিক থেকেও দেখতে গেলে পুরো এই ক্লেমগুলোই হলো মিথ্যা। ইরানের অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া সেও কিন্তু পুরোপুরি মিস ইনফরমেশনই ছড়াচ্ছে, সাথে আবার ইরানের কারেন্ট বেঁচে থাকা ফরেন মিনিস্টার ভারতের গেস্ট হওয়ার পিরিয়ডটা ওভার হয়ে গিয়েছিল। সো ভারতের অ্যাকচুয়ালি কোনো রকমের কোনো দায়িত্ব ছিল না, দায়িত্বটা পুরোপুরি অ্যাকচুয়ালি ছিল ইরানের। তারপর আবার দেখুন এক্সারসাইজটা শেষ হওয়ার পর ইরানের এই জাহাজটা নিজেদের দেশের দিকে যে ফেরত যাচ্ছিল, তার মধ্যেই কিন্তু ইউএস আর ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধটা প্রপার ডিক্লেয়ার হয়ে যায়। সো ওয়ার লাইক সিচুয়েশনে ইন্টারন্যাশনাল ওয়াটার, সেখানে ইউএসেরও কিন্তু পুরোপুরি অধিকার আছে ইরানের যে কোনো জাহাজকেই টার্গেট করা। সেটা ইরানের আগে থেকেই বুঝে যাওয়া উচিত ছিল, আগে থেকেই আমাদের ভারতের কাছে হেল্প চাওয়া উচিত ছিল। যাই হোক, বাকি হারিয়ে যাওয়া ক্রু মেম্বারদের শ্রীলঙ্কা এখনো খুঁজছে, সাথে আবার জয়েন করেছে আমাদের ভারতের লং রেঞ্জের পেট্রোল এয়ারক্রাফট, আর তার সাথে আবার আমাদের ভারতের নেভির জাহাজ। ইরানেরই দ্বিতীয় আরও একটা জাহাজ এই ভারত মহাসাগরী নাকি ট্রাভেল করছিল। সো সেটাও এই ইনসিডেন্টের পর থেকে ডিস্ট্রেস কল দেওয়া শুরু করে দেয়, সেটাও শ্রীলঙ্কার কাছ থেকে হেল্প চায়। নিয়ারেস্ট শ্রীলঙ্কার পোর্ট সেখানে ডক করার জন্য পারমিশন চায়, শ্রীলঙ্কা শেষমেশ গিয়ে যেটা অ্যাকসেপ্ট করে, মানে ইরানের এই সেকেন্ড শিপটা ডক করেছে এখন শ্রীলঙ্কাতে। সাথে আমাদের ভারতের নেভি শিপ আইএনএস তরঙ্গিনী, যেটার কথাটা আগেই মেনশন করেছি, সেটাও শ্রীলঙ্কাতে পৌঁছে যায়, শ্রীলঙ্কার কোলম্বো পোর্টে বর্তমানে অলরেডি ডক করে ফেলেছে। তার উপর আবার দেখুন শ্রীলঙ্কার যে জাহাজটার মাধ্যমে ইরানের ক্রু মেম্বারদের রেস্কিউ করেছে, সেই জাহাজটাকেও আবার আমাদের ভারতই অ্যাকচুয়ালি শ্রীলঙ্কাকে গিফট করেছিল, আমাদের ভারতের বর্তমান মোদী গভর্নমেন্টেরই আন্ডারে গিফট করা হয়েছিল। আর সেই শিপটারই মাধ্যমে শ্রীলঙ্কা এই ইরানের ক্রু মেম্বারদের রেস্কিউ করেছে। মানে ভাবুন সব দিক থেকেই আমাদের ভারতের তরফ থেকে কিন্তু হেল্পটা গেছে, বা আমাদের ভারত হেল্প করার চেষ্টা করেছে, সাথে আবার শ্রীলঙ্কাও বর্তমানে চেষ্টা করছে হেল্প করার। সেখানে একদিক থেকে টোটাল ন্যারেটিভটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে যে আমাদের ভারত নাকি ইরানের এগেনস্টে ইউএসকে হেল্প করছে, ইরানের স্ট্রাইক করার জন্য আমাদের ভারত ইউএসকে পোর্ট দিয়ে হেল্প করছে, যাতে আমাদের ভারত আর ইরানের মধ্যেই লেগে যায়। তো অন্যদিকে আবার ইরান সুযোগ বুঝেই ব্লেম গেম খেলছে, চেষ্টা করছে আমাদের ভারতের উপরে প্রেশার ক্রিয়েট করার এরকম একটা সিচুয়েশন, যাতে আমাদের ভারত কোনোভাবে ইউএস এর অ্যাকশনগুলোকে কন্ডেম করে দেয়, ফলে ইউএস এর এগেনস্টে উল্টে আমাদের ভারত দাঁড়িয়ে যায়। আশা করি পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারলেন কিভাবে দুটো তরফ থেকেই চেষ্টা চলছে আমাদের ভারতকে নিজেদের যুদ্ধটার মাঝখানে কোনোভাবে ইনভলভ করে নেবার, আমাদের ভারত কোনোভাবে যাতে ইউএস আর ইসরায়েলের এগেনস্টে ইরানের যুদ্ধটাতে ইনভলভ হয়ে যায়, আর যেটা অ্যাকচুয়ালি আমাদের ভারত কোনোভাবেই করবে না। বুঝতে পারলেন আশা করি পুরো এই রিপোর্টটা। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।